নাহিদ রানাকে নিয়ে একটু আলোচনা ছিল যে তাকে আসলে রেস্ট দেওয়া হবে কিনা, বিকজ বাংলাদেশ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলছে। পাকিস্তান এখন এমন একটা সময়ে যাচ্ছে তাদের, ওই ম্যাচ তারা জিততে পারছে না। আমরা আসলে কোলম্যানকে পাবো বা আমরা কবে নাগাদ পেতে পারি? 25 তারিখ থেকে বাংলাদেশ দলের ক্যাম্প, প্রবাবলি তার আগে হয়তো আমরা নামটা জানতে পারবো, ঠিক তার আগ দিয়ে এই সময়টাই। ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি, কারণ তিনি হচ্ছেন এই তিনজনের মধ্যে প্রবাবলি দ্য মোস্ট হাই প্রোফাইল ওয়েলসের কোচ। কোচ ইস্যু নিয়ে যা চলছে দেশের ফুটবল অঙ্গনে, কোচ আসবে কি আসবে না, কোচের সাথে বৈঠক হচ্ছে না, এই সব কিছু নিয়ে কবে ফাইনালে আসলে জানা যাবে যে কে হচ্ছে বাংলাদেশ ফুটবল জাতীয় দলের হেড কোচ, সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। একই সাথে আজ থেকে শুরু হচ্ছে সিলেক্টার, সেসবও থাকবে আমাদের আলোচনা স্টুডিওতে। এই মুহূর্তে আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, শুভ সকাল। এখন সবার আসলে একটাই প্রশ্ন, কে হচ্ছে হেড কোচ? তার থেকে বড় কথা, তাবিদ আউয়াল তিনি নিজে ডেট দিয়েছেন, তিনি বারবার করে বলেছেন যে 15 তারিখেই জানা যাবে আসল নামটা কে হচ্ছেন, কোলম্যানই আসছেন কিনা। সেই ডেটটাও পিছিয়ে গেল, তিনি এখন ছুটিতে আছেন, নিজেই আসলে ছুটিতে আছেন। সবকিছু মিলে আপনি আসলে কতটা শঙ্কায় যে আমরা আসলে কোলম্যানকে পাবো বা আমরা কবে নাগাদ পেতে পারি? মানে ডিলে হওয়াটাই তো আসলে শঙ্কার, কারণ আপনি 15 তারিখের কথা বলেন, এর আগে আরো 2 দফায় এই ডেট দিয়েও চেঞ্জ করা হয়েছে। ইন্টারেস্টিংলি শুক্রবারই নামটা ঘোষণার কথা, আগের শুক্রবারেও আমরা জানার কথা। বাট এখন অ্যাটলিস্ট আমরা একটা জিনিস জানি, আমাদের কোচ লিস্টে আসলে কারা, শর্ট লিস্ট 3টা নাম আমাদের কাছে আছে। ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি, কারণ তিনি হচ্ছেন এই তিনজনের মধ্যে প্রবাবলি দ্য মোস্ট হাই প্রোফাইল ওয়েলসের কোচ। বাট একই সাথে এখনো পর্যন্ত বার্নার্ড স্টর্ক এবং টমাস ডুলি, এই তিনজনের নামই আছে। কিন্তু মূল সংকটটা কোথায়, এটা আমরা এর মধ্যে গতকালকের পর পরিষ্কার হয়ে গেছে। বেতন, অবভিয়াসলি একটা বড় অঙ্কের টাকা দিতে হবে মান্থলি, হুইচ ইজ অ্যারাউন্ড মোর দ্যান 50 লাখ। এখন এই টাকাটা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে নেই, রেগুলার কোনো স্পন্সর নেই বাংলাদেশ দলে যাদের কাছ থেকে তারা মান্থলি টাকাটা নেবে। ফলে তারা স্বর্ণাপন্ন হয়েছে, যেহেতু মন্ত্রণালয়টা চালাচ্ছেন একজন সাবেক ফুটবলার, তার কিন্তু স্টিল যুব ক্রীড়া মন্ত্রণালয় এত টাকা দেবে কিনা মাসে মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, তাদের একটা মেসেজ আছে পরিষ্কার যে আমাদের তো ভাই সব ফেডারেশনের আমরা অভিভাবক। ফলে সবাইকে আসলে আমি তোমাকে যদি হঠাৎ করে মাসে এত টাকা দেওয়া শুরু করি, বাকিদের ক্ষেত্রে এটা জিনিসটা আসলে কিন্তু ইকুয়াল থাকে কিনা। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন না যে টাকা দেবে, এরকম তো তিনি বলেছেন শুনেছি। যেটা তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবেন, সেখান থেকে তিনি টাকাটা নেওয়ার চেষ্টা করবেন, এবং সেটার জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে আগামীকাল অফিস করলে তারপর। সো আমার মনে হয় আরো কিছুদিন তো আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। এবং সব মিলে যেটা এখন আলোচনা যে 25 তারিখ থেকে বাংলাদেশ দলের ক্যাম্প, প্রবাবলি তার আগে হয়তো আমরা নামটা জানতে পারবো, ঠিক তার আগ দিয়ে এই সময়টাই। নিশ্চয়ই, কিন্তু এটা কি আসলে রাইট প্রসেস? মানে একজনকে আমরা আনতে চাচ্ছি কিন্তু তাকে আমরা এফোর্ড করতে পারবো না, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। আমরা সরকারের কাছে অনুদান চাইছি, আবার ফিফার নিয়মও তো আছে, ফেডারেশনে কোনোভাবেই সরকারি হস্তক্ষেপ থাকবে না। আমরা যদি এটাকে সেই রকম হস্তক্ষেপ না বলি, তারপরেও তো যে সরকারের একটা ব্যাপার তো থাকছে এই জায়গায়, মানে তাকে তো টানা হলো, সেই জায়গায় এই প্রসেসটার মধ্য দিয়ে আসলে যাওয়া ঠিক হচ্ছে কিনা? মানে না, আমার তো মনে হয় যে বাংলাদেশে ধরেন ফুটবলের প্রসেস নিয়ে কথা বলতে গেলে তো অনেক প্রসেস আমাদের আসলে ঠিক নেই, এবং এই জায়গাটায় অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বয়ংসম্পূর্ণ না, যেটা হওয়া উচিত ছিল তাদের। স্পেশালি লাস্ট 2 or 3 ইয়ার্স আমরা যদি দেখি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা করেছে, ইন্ডিভিজুয়াল ম্যাচগুলোর সময় তারা খুব বড় স্পন্সর পেয়েছে সেল, কিন্তু ওভারঅল মানে থ্রু আউট দ্য ইয়ার আসলে কিভাবে চলবে, নেক্সট 5 ইয়ার পর বাংলাদেশ ফুটবল কিভাবে চলবে, এবং এই কোচটা তো আসলে যাওয়ার কথা শোনা যাচ্ছে আরো প্রায় 1 বছর ধরে। আমরা জানি যে হ্যাঁ, কাবলেরার সময় শেষ হয়ে আসছে, তার জায়গায় নতুন কোচ আমরা নেওয়া হবে। কতবার আলোচনা করেছি, তো সেই জায়গাটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তার মানে ওই প্রিপারেশনটা ছিল না ঠিক, যেটা আসলে এখন থাকা উচিত ছিল। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রপার মার্কেটিং টিম আছে, প্রপার ফিনান্স টিম আছে, তারা তার মানে সেই জায়গাটা করতে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে এই জায়গাটা তো একটা ধরুন এখন এগেইন একটা টেম্পোরারি সলিউশন হয়তো দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মন্ত্রণালয় থেকেই হয়তো একটা বরাদ্দ দেবে, কিন্তু সেটা কত দিনের জন্য, ফর হাউ লং, 1 বছর ধরে কি টাকা দিয়ে যাবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তো একটা নিজেদের সোর্সটা চিন্তা করতে হবে যে আমি এখানে আসলে স্পেশালি আপনি যখন হামজার মতো ফুটবলার থেকে আপনি যদি তাকে ওইভাবে সেল করতে না পারেন, হ্যাঁ শুধু একটা ম্যাচের সময় আপনি বিশাল বিশাল বিলবোর্ড টাঙালেন বা অনেক টিকিট সেল হলো, কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে আমি থ্রু আউট দ্য ইয়ার আসলে কিভাবে ন্যাশনাল টিমটাকে আমি ক্যারি করব। যদিও ন্যাশনাল টিমকে আসলে ক্যারি করার জন্য খুব বেশি কিন্তু খরচ থাকে না, কারণ এটা সারা বছর খেলা থাকে না ন্যাশনাল টিমের, কিন্তু কোচটাকে তো আপনার বেতন দিতে হবে, এবং সেই জায়গাটাই আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবশ্যই ঘাটতি তো আছে, এবং এই কারণেই তারা এখন ওকে আমরা গিয়েছি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে, দেখি তারা কি করে। যেটা আসলে আপনি নিশ্চয়ই আপনার নিজের প্রতিষ্ঠানে চাইবেন না যে হ্যাঁ হতে পারে আপনার একটা মাদার অর্গানাইজেশন আছে, বাট স্টিল আপনার নিজের একটা আসলে নিজস্ব ওই ক্রেডিবিলিটিটা থাকতে হবে এবং ওই স্বয়ংসম্পূর্ণতা থাকতে হবে, যেটা না হলে একজন কোচ এসে কিভাবে ফুটবলের সঙ্গে কাজ করবেন যদি এই এগেইন ঘুরে ফিরে বেতন ইস্যু হয়, যেটা কিন্তু সবসময় আগে দেখেন যত বিদেশি কোচ এসেছে শেষ সময় এসে দেনা পাওনা নিয়ে খুবই গাঞ্জাম, যেটা ফরচুনেটলি কাবরেরার সঙ্গে হয়নি, কিন্তু বাংলাদেশের ফুটবলের হিস্ট্রিতে এটা খুবই কমন। তার মানে হচ্ছে আমাদের কখনোই এই স্বয়ংসম্পূর্ণতা ছিল না।
নিশ্চয়ই দুটো গুজব শোনা যাচ্ছে। প্রথমত বাফুফের সাথে যোগাযোগ করছেন না কোলম্যান, মানে কল করা হচ্ছে, তিনি হয়তো রেসপন্স করছেন না। আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে কোলম্যান তুরস্কের কোনো একটা সেকেন্ড টায়ার ক্লাবের সাথে হয়তো যুক্ত হতে যাচ্ছেন বা সেখানে কথাবার্তা চলছে। আমিও এই দুটো যেহেতু আপনি বললেন এই গুজব, সেগুলোর সঙ্গে আসলে আমরা পড়ি, কিন্তু সবই আসলে খুবই প্রথমত হচ্ছে অনিশ্চিত সূত্র থেকে আসছে, কোনো বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি না এখন পর্যন্ত। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেহেতু অফিসিয়ালি তারা এরকম কিছু জানায়নি, ফলে আমাদের সাথে সেটার উপরে ডিপেন্ড করতে হবে। কিন্তু হ্যাঁ, দেখেন একজন পেশাদার কোচ যখন ফ্রি থাকে, আপনি নিশ্চয়ই মরিনিওকে আপনি যখন রিয়াল মাদ্রিদ এখন নিতে চাইছে, কিন্তু 6 মাস পর নিতে চাইলে আর নিতে পারবে না। বাংলাদেশের ক্ষেত্রে একই বিষয়টা, আপনি যদি কোলম্যানকে এখন নিতে চান, যত দ্রুত সম্ভব ডিলটা ডান করতে হবে। অ্যাটলিস্ট এই যে আপনি যদি 7 দিন পরেও নেন, তার মানে আপনি যদি একটু কাছাকাছি নিশ্চিত হন, তার সঙ্গে ওই কমিউনিকেশনটা রাখা যে আমরা এই অবস্থায় আছি অ্যান্ড উইল লক ইট ভেরি সুন, এবং সেই কমিউনিকেশনটা আই হোপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কন্টিনিউ করছে। আদারওয়াইজ হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়ে আপনি দেখা যাবে যে আপনার পছন্দের কোচকে আপনি পাচ্ছেন না। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেইটা জেনে তারা BCD প্ল্যান করা আছে, মানে আমরা কোচের তালিকার কথা যেটা বললাম, হয়তো এর বাইরে থেকেও আরো কোনো নাম ঢুকে যেতে পারে, বাট অ্যাটলিস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধুমাত্র হ্যাঁ হয়তো প্রায়োরিটি আছে কোলম্যানের কথা এগেন, কিন্তু একই সাথে অন্যান্য অপশনগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে আছে, এবং শেষ পর্যন্ত হয়তো সেখান থেকে একজনকে নিতে হবে। কারণ প্রথমত হচ্ছে যে আমরা বলছি হাই প্রোফাইল কোচ, আমরা এখন জানি যে একজন জার্মান কোচ আছেন, আরও একজন এই ওয়েলসের কোচের বাইরেও, এবং তারা আসলে প্রত্যেকেই এখন বাংলাদেশ ফুটবল টিমের জন্য আমার মনে হয় যে যথেষ্টই হাই প্রোফাইল, এবং যে সমালোচনা বা প্রশ্ন আমরা শুনি, হ্যাঁ হামজা, সমিত, শমকে, কাবরেরা ডিল করতে পারেন না বা পারবেন না, আই হোপ যে নতুন কোচের ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওই জিনিসটা মাথায় রেখেছে, তাদের এখন পাইপলাইনে এরকম ফুটবলার আছে এবং তাদের জন্যই তারা কোচটা আনছে। ফলে সেই জায়গাটাই অবশ্যই এই কমিউনিকেশনটা খুব জরুরি, যেন আমরা ওরকম সংকটে না পড়ে, যে শেষ মুহূর্তে আমরা টাকার জোগান হলো কিন্তু আমার কোচ আমার হাতে নাই, তখন আমাকে একটা যাই হোক কোনো একটা কোচ হয়তো কোনো সবাই শঙ্কা করছে আবার না কাবরেরাই ঢুকে পড়ে এই সুযোগে। সেটা হওয়ার সম্ভাবনা আমার তো মনে হয় না, বাট স্টিল হ্যাঁ, যেহেতু আপনার নতুন কোচ না আসা পর্যন্ত আপৎকালীন দায়িত্ব তো কাউকে না কাউকে চালাতে হবে। এবং বাংলাদেশের যে ফুটবলের সিন্ডিকেট, সেটার নিয়ে যাদের অভিযোগ, যাদের নাম শোনা যায়, তারা হচ্ছে বেশিরভাগই সব দেশীয় কোচের নাম শোনা যায়। এবং যদি আপৎকালীন সময়ে দেশীয় কোচ কেউ দায়িত্ব নেন, তখন কিন্তু বাংলাদেশের ফুটবলের সঙ্গে সমর্থকদের একটা দূরত্ব নিশ্চিতভাবে তৈরি হতে যাচ্ছে। এর মধ্যে আপনি সোশ্যাল মিডিয়া যদি খেয়াল করেন, বিশাল ক্যাম্পেইন চলে এগেইনস্ট আওয়ার লোকাল কোচেস, বলা হয় তারা সিন্ডিকেটের পার্ট, এবং সেই জায়গাটাই আসলে কোচ নিয়োগ প্রক্রিয়াটাও একটা সিন্ডিকেটের হাতে বলেই আমরা মিকেল রোজারিওকে মিস করেছি, এরকম কথাও শোনা গেছে। সেটাও আছে হ্যাঁ। ফলে ওই জায়গাটা তাতেও আসলে এই যে গুজব এখন আমরা একটা দুটো শুনছি, এটার সামনে আরো অনেক বেশি বাড়তে থাকবে যত সময় গড়াবে। আমার সাথে বৃহস্পতিবার আমার একজন অতিথির কথা হয়েছিল আপনার মতোই। তিনি আসলে বলেছিলেন যে এই যে 15 দিনের মধ্যে কোচ সিলেক্ট করে ফেলা, একটা দেশের হেড কোচ, 2 বছরের চুক্তি, মানে লম্বা সময়ের বা প্ল্যানিং, অনেক কিছুই তো থাকে একজন কোচকে ঘিরে, এই অল্প সময় একেবারেই যথেষ্ট নয়। তাহলে বাফুফে এটা কেন করলো? আপনি কিছুক্ষণ আগে নিজেই বলছিলেন যে আমরা প্রায় 1 বছর ধরে বলছিলাম যে শেষ হয়ে যাচ্ছে কাবরেরার সাথে মেয়াদ এবং কাবরেরা পারছে না এই দলটাকে ম্যানেজ করতে, তাহলে তখন কেন প্ল্যান ভাবা হয়নি? তখন থেকেই কেন আসলে চিন্তা ভাবনাগুলো বাফুফের ছিল না? বাফুফেকে নিয়ে সবারই একটা অভিযোগ, বাফুফে এখনো পেশাদার হতে পারেনি। আপনারও তাই মনে হয় কিনা? ওয়েল, এক কথা না হলেও চলবে। সত্যি কথাটা কি আসলে বাংলাদেশের আসলে আমি এই জিনিসটা যেটা ফিল করি, আমরা হয়তো কোনো পার্টিকুলার একটা টপিক এখন আলোচনায় বলে বলছি তারা পেশাদার হতে পারেনি, অবভিয়াসলি পারে নাই, এই প্রশ্ন তোলাই যায়, করাই যায়, কিন্তু বাংলাদেশ আসলে কোন জিনিসটা ঠিক পেশাদার, আমরা নিজেরা বা লেটস সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশের সবচেয়ে স্পোর্টসের বড় গভর্নিং বডি, সেখানে আপনি অসংখ্য BPL হলেই আমরা এই আলোচনাগুলো করি, ফুটবলের ক্ষেত্রে এখন করা হচ্ছে। সো আমাদের আসলে পেশাদারিত্বের ঘাটতি জাতি হিসেবে সবখানেই আছে, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যেটা ফুটবলের এই গত 1-2 বছরে যদি আপনি এই জিনিসগুলো কভার আপ করতে না পারেন, তার মানে এটা একটা অ্যালার্মিং যে সামথিং ইজ নট রাইট। কেন আমি বলছি 1-2 বছর আপনি না পারেন? দেখেন এই সময়টা আপনি যত রকম সাপোর্ট দরকার, ফ্যান, স্পন্সর, গভর্নমেন্ট এবং সব স্টেক হোল্ডাররা কিন্তু ফুটবলের সঙ্গে আছে, যেটা বলে ফুটবলের উত্থান। এটা কেন হয়েছে? বিকজ মানুষ এখন ফুটবলটা নিয়ে কথা বলছে, আমরা দেখছি ফুটবল, বাংলাদেশ ফুটবলে আগের চেয়ে ভালো করছে লেটস সে। সেই জায়গাটায় যদি আমি দেখুন এই জিনিসগুলো আমার তো খুব বেসিক জিনিস, আমার এই ধরনের স্ট্রাকচার, আমার কোচিং, আমার ফিনান্স, সো এই বিষয়গুলো আসলে গত 1-2 বছরে ঠিক হওয়া উচিত ছিল, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই জায়গাটায় পেশাদার হওয়ার চেষ্টা করেছে। তারা বেশ কিছু কমিটি বা আমি বলবো যে টিম ফর্ম করেছে, যেটা আসলে হওয়া আগে ছিল না বাংলাদেশ ফুটবলে। ফলে সেই জায়গাটা আমার তো মনে হয় যে ইভেন অনেক অন্যান্য স্পোর্টস গভর্নিং বডির চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেশাদার। কিন্তু
ওই যে গত ধরুন অনেকগুলো বছরের আসলে একটা ঘাটতি আছে, তো সেই জায়গাটা আসলে কাটিয়ে উঠতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সময় লাগছে অবভিয়াসলি। কিন্তু একই সাথে হ্যাঁ, এই জায়গাগুলোতে তো অনেক অনেক কিছু করার আছে। কেন ধরুন আমাদের শুধুমাত্র এই কোচের ক্ষেত্রেই না, যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন ফুটবলারের ক্ষেত্রেও কাউকে ধরুন আনা হবে বা নেওয়া হবে এবং সেটা নিয়ে এত রকম আলোচনা চলে, এবং কে যে আসলে ঠিক মূল কাজটা করছেন দায়িত্বে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভেতরেই দেখবেন যে আপনি দু তিন রকমের কথা বলছেন, সেই জিনিসগুলো আসলে বেশি কনফিউশন তৈরি তো করেই। কিন্তু কোচের ক্ষেত্রে অ্যাটলিস্ট এইটা খুবই ভিজিবল ছিল, কাবরেরার বিদায় খুবই ভিজিবল ছিল বাংলাদেশের নেক্সট ফুটবলে। কিন্তু এটা একটা সুবিধা, আপনি জানেন যে আপনার সাইকেল কি আগামী 5 বছর পর্যন্ত আপনি কোথায় কি কি খেলতে হবে, সেই জায়গাটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রপার প্ল্যানিং করার সুযোগটা ছিল, যেটা তারা মিস করে গেছে অপরচুনিটি। এবং এখন ধরুন এসে হচ্ছে কারণ এখন আমার হাতে আর অপশন নেই, সময় নেই, ঘুরে ফিরে ওই লাস্ট মোমেন্টে আমাকে এটা করতে হচ্ছে। ধরুন এই কমিউনিকেশনটা যদিও গভর্নমেন্টটা নতুন ফর্ম করেছে, বাট স্টিল যেহেতু ফুটবলের লোক আমিনুল হক, তার সঙ্গে হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগে থেকে যোগাযোগটা করতে পারতো, তাহলে তিনিও হয়তো একটু আগে থেকে প্ল্যানিং করে আরও আগে বলতে পারতেন পরিকল্পনা বা অর্থ মন্ত্রণালয়কে। সেই জায়গাগুলোতে তো ঘাটতি তো আছেই। এখন আমাদের এইসব নিয়ে চলতে হবে, বাস্তবতা হচ্ছে এইটাই। এবং ওই হোপ যে খুব দ্রুতই আসলে বাংলাদেশ দলের অ্যাটলিস্ট এই কোচিং ইস্যুটা, মানে হয় না একটা বাবা মা ছাড়া একটা পরিবার, তো আমাদের কোচ ছাড়া এখন ন্যাশনাল টিম, এবং সামনে যখন ক্যাম্প শুরু হবে সেখানে যদি আপনার ওই মেইন কোচটা না থাকে, তিনি যত সময় পাবেন দলের জন্য আসলে তত ভালো। এক্স্যাক্টলি। আর আমরা তো এখন বলছি যে আমরা শুধু আর সাফে আটকে থাকতে চাই না, আমরা আমাদের লক্ষ্যটা অনেক বড়। তো লক্ষ্যটা বড় হতে গেলে প্রথম তো এটা একেবারে বেসিক নিডস ছিল, সেটা দেখা যাক। তারপরে অনেকেই বলছে আসলে যে যতই 2-1 দিনের কথা বলুক না কেন, ফাইনালি 24 তারিখের আগে আসলে সেভাবে হয়তো কিছুই জানা যাবে না, এরকমটা বলা হচ্ছে। দেখা যাক যে আসলে কি হয়। আমরা একটু ক্রিকেট নিয়ে কথা বলি। যে কথাগুলো বললাম যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা বা এগুলো অপেশাদার আচরণ, এগুলো আমরা ক্রিকেটে দেখেছি এবং সেটার কারণে যে রেজাল্ট আসে না সেটাও আমরা দেখেছি। যদিও এই মুহূর্তে আমরা যে আলোচনাটা শুরু করছি সেখানে আমরা একটু স্বস্তি নিয়ে শুরু করতে পারবো। বাংলাদেশ এগিয়ে আছে, পাকিস্তান এখন এমন একটা সময়ে যাচ্ছে, তাদের ওই ম্যাচ তারা জিততে পারছে না। বাংলাদেশের সাথে প্রথম ম্যাচটা হেরে গেল, তারপর তাদের 8 পয়েন্ট সম্ভবত কাটা গেল, জরিমানা হলো, মানে একেবারে খারাপ অবস্থায় আছে। তারপরেও তাদের স্বস্তি, বাবর আজম ফিরছে। আমরা কি তাহলে এই টেস্টে বাবর ভার্সেস নাহিদ রানাকে দেখতে পাবো কিনা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। তারা একই দলে খেলে এসেছেন সাম্প্রতিক সময়ে, এবং সেখানে ফাইনালের পরে আপনার মনে আছে নিশ্চয়ই ওখানে সবাই রিয়াকশন দিয়েছেন, বলছিলেন যে বাবর আজম নেটে নাহিদ রানাকে ফেস করতে চান না, আসলে কেউই ফেস করতে চায় না। তখন থেকে আলোচনা ছিল আচ্ছা টেস্টে তো দেখা হবে তো দলের। এখন এইটাতে একটা তো হচ্ছে বাবর আজম ফিরছেন, দ্যাটস ফর শিওর। নাহিদ রানাকে নিয়ে একটু আলোচনা ছিল যে তাকে আসলে রেস্ট দেওয়া হবে কিনা, বিকজ বাংলাদেশ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলছে। বাট আমার মনে হয় যে নাহিদ রানাকে তারা এই টেস্টে অবশ্যই রাখবে। বাট হি ইজ টু গুড টু অমিট, না যে আপনি এরকম একজন পেসারকে আসলে বাদ দিতে চাইবেন না। স্পেশালি এই ম্যাচটাও হতে যাচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ম্যাচ, কারণ 5 দিনের খেলা, বৃষ্টি অবভিয়াস একটা বড় রোল প্লে করবে এখানে। আসলে আজকেও আমরা জানি না কখন ঠিকঠাক মতো খেলা শুরু হয় কিনা সিলেটে। ফলে ওই জায়গাটায় হচ্ছে নাহিদ রানা ফিরছেন, মানে নাহিদ রানার সঙ্গে বাবর আজমের দেখা হচ্ছে, এবং সেটা আসলে খুব আর্লি হয়ে যেতে পারে। পাকিস্তানের টপ অর্ডার, আর ধরুন বাবর আজমকে আসলে অনেক, তিনি তো এমনিতেও এখন ধরুন একজন যিনি ড্রপ যার জায়গায় ঢুকবেন, ওপেনারের জায়গায় ঢুকবেন, সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে খানিকটা চেঞ্জ আসবে, বাবর আজম হয়তো তার পজিশনে থাকবেন। বাট স্টিল এইটা একটা খুবই আমার মনে হয় যে রোমাঞ্চকর একটা লড়াই হবে। সিলেটের উইকেটের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, সেটা আসলে ঠিক। যদিও আমরা যেরকম উইকেট দেখছিলাম, ঘাস অনেক সবুজ উইকেট। বাংলাদেশ দল নাহিদ রানার জন্য আসলে প্রপার মানে একটা সেটআপটাই করে দিতে চাইবে, এবং সেটাই হওয়া উচিত। আপনার দলের বেস্ট বোলার, পারফর্মিং বোলার, এরকম ফেরোসাস স্পিড নিয়ে তিনি বল করছেন, তার জন্য আপনি নিশ্চয়ই ওরকম উইকেটই চাইবেন, যেটা পাকিস্তান এখন করতে ব্যর্থ হয়। আপনি দেখেন ঘরের মাঠে পাকিস্তান যে টেস্টগুলো জিতেছে সব স্পিনিং ট্র্যাক দিয়ে, তাদের ওই পেসারদের উপর তার মানে তাদের ওই আস্থাটা নাই, যেটা ধরুন আমাদের ক্ষেত্রে আমাদের পেসার ভার্সেস তাদের পেসাররা তো মুখোমুখি, সেখানে আমরা দেখছি। এবং আমাদের ক্ষেত্রে এই ম্যাচেও পেস বোলিং এও তো একটা পরিবর্তন আসার কথা, হয়তো বা এবাদতকে ড্রপ করা হতে পারে, এবং সেই জায়গায় শরীফুলের একটা পসিবিলিটি আছে, এবং সেটাই হওয়ার কথা। 3 জন পেসার নিয়ে খেলবে, স্পিনারের হাত দেওয়ার আসলে সুযোগ নাই। তাইজুল এবং মিরাজে থাকবেন, নাইমের আর মানে এই সিরিজ অন্তত তাকে মনে হয় না দেখা যাবে। সেই জায়গাটাই বাংলাদেশ দলের এগেইন ধরুন প্রথমত হচ্ছে আমরা যখন চিন্তা করছি যে আমরা একটা দলের বিপক্ষে ম্যাচ জেতার জন্য 20 উইকেট নিচ্ছি, এবং সেই 20 উইকেট নেওয়ার ক্ষেত্রে আমাদের নেতৃত্ব দিচ্ছেন পেসাররা, ইটস আ ভেরি গুড ফিলিং। এখানে একটা মজার ব্যাপার কিনা যে প্রথম ইনিংসে আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ তিনি 5 উইকেট নিলেন, তারপরেটা আমরা নাহিদকে দেখলাম। মানে তার মানে আমরা বলতে পারি যে আমাদের আসলে দুই পক্ষই একদম সমান তালে লড়ছে। নিশ্চয়ই, এবং সেটাই আসলে বাংলাদেশ দলের রিসেন্ট আমি বলবো সাফল্যের চাবিকাঠি, যে আপনি ধরেন ওই ভার্সেটালিটি আছে বোলিং এ। আপনি এখন আর একজন বোলার, আগে যেটা সাকিব আল হাসানের উপর আমরা টেস্টে ধরুন টানা ঘরের মাঠে না, অথবা তাইজুল, কোনো একজনকে পার্টিকুলারলি পারফর্ম করতে হতো,
স্পিনারের নামই আসবে, মিরাজের নামও আসতে পারে। সেই জায়গাটা আমাদের পেসাররা 3 জন পেসার নিয়ে আমরা টেস্ট খেলছি ঘরের মাঠে, এবং তারা ওই চতুর্থ দিনে পঞ্চম দিনে এসে ওই বলটা করছে যেটা আসলে যে কোনো ক্রিকেট নেশন, টেস্ট প্লেইং নেশন চাইবে তার পেসারদের কাছ থেকে পেতে। সো ইটস আ ভেরি গুড ফিলিং, এবং সেই জায়গাটায় বাংলাদেশ দল আমার মনে হয় যে ওই কনফিডেন্সটা তো আছেই, আমরা সিরিজ হারছি না, এই ম্যাচ যদি বৃষ্টিতে ভেসেও যায় বা ড্র হয় সিরিজটা বাংলাদেশের থাকবে, জিতলে তো একটা অসাধারণ রেকর্ড হবে। আপনি পাকিস্তানের সঙ্গে টানা 4টা টেস্ট জিতবেন, এবং এটা আসলে খুবই পসিবল। পাকিস্তানের আরো যেটা ভালো ব্যাপার, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটা সম্মানজনক জায়গায় উঠে আসছে। আমরা দেখছি ভারতের ইমিডিয়েট পরেই বাংলাদেশ আছে, রেটিং পয়েন্টের ডিফারেন্স খুব সম্ভবত 4 পয়েন্টের। তার মানে বাংলাদেশ এখন একটা সুবিধাজনক জায়গায় আছে। এখন থেকেও যদি তারা মনে করে যে পেছনে সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু, এটা চলবে। কারণ ধরুন আগের টেস্ট ওই সাইকেলগুলোর রেজাল্ট আমরা জানি খুব একটা ভালো না, এবার সেটা ইমপ্রুভ করার অপরচুনিটি। সেটাই। আমরা স্বস্তি নিয়েই প্রথমে কথা বলেছি যে বাংলাদেশের বোলাররা দারুণ করছে, অস্বস্তি তো আছে ওপেনিং অর্ডারে। সেখানে সাদমান ছিটকে গেছেন, জাকিরকে ডাকা হয়েছে, আবার তামিম তো আগে থেকেই ছিলেন। তামিমের কি অভিষেক হবে কিনা? তামিমের অভিষেক হবে, দল সূত্রে যেটা জানা গেছে এটা মোটামুটি নিশ্চিত। ইনফ্যাক্ট জাকিরও খেলতে পারেন, কারণ সাদমানের ইনজুরি যেরকম আছে, একই সাথে জয়ের অফ ফর্ম, এবং তারও একটা আমরা দেখেছি যে গতদিন অনুশীলনে তাকে ব্যান্ডেজ করে অনুশীলন করতে, ফলে একেবারে নতুন টেস্ট ওপেনিং পেয়ার নিয়ে বাংলাদেশ খেলতে পারে তানজিদ তামিম এবং জাকির হাসান। তানজিদ তামিমকে আসলে আগের টেস্টে যেহেতু দলে রাখা হয়েছিল, এবং ওই সাদমানের জায়গায় আসলে তখনই মোটামুটি নিশ্চিত যে তিনি দলের হয়ে ওপেন করবেন। একই সাথে জাকিরকে ডাকা হয়েছে সারপ্রাইজিংলি বিকজ সাদমানের জন্য, বাট একই সঙ্গে বাংলাদেশ দলের আসলে ওপেনারদের পারফরমেন্স গত 4 ইনিংসে দলকে স্বস্তি দেয়নি। কিন্তু একই সাথে আবার কিন্তু এটাও আমরা দেখেছি টিম ম্যানেজমেন্ট থেকে বা নাজমুল হাসান শান্ত যেটা বলেছেন যে তারা যে 40টা বল খেলেছে, এবং আমরা জানি যে টেস্টের প্রথম দিন ওই শুরুর স্পেলটা ওপেনারদের সামলানো সবসময় কঠিন। সেই জায়গাটা আপনি একেবারে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই আসলে জয় সাদমানের, কারণ বাকিরা পারফরমেন্স দিতে সেটা ঢেকে দিয়েছেন বলেই তাদেরকে নিয়ে এত কথা হচ্ছে। মিডল অর্ডার এত দারুণ পারফর্ম করছে এবং কনসিস্টেন্টলি পারফর্ম করছে, সেটা অনেক বেশি স্বস্তির। আর আমরা তো দেখি যে কোনো কিছু জিতলে আসলে লুপহোলসগুলো আমরা এমনিতেও ভুলে যাই সেই জায়গায়। কিন্তু আপনি বলছিলেন নতুন ওপেনিং পেয়ার, তাদের সামনে সুযোগ আছে, সুযোগটা যেহেতু তারা পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বড় কিছু করে দেখানোর বা একটা স্বস্তির কিছু একটা করে দেখানোর, সামনে তো আমাদের অনেক বড় বড় টাফ চ্যালেঞ্জ আছে। সেই জায়গা থেকে দেখা যাক, আমরা চাইবো নিঃসন্দেহে যে ঘরের মাঠে প্রথম জয়টা তো বাংলাদেশ পেয়ে গেছে, এবার আসলে যদি হোয়াইট ওয়াশই করে দেওয়া যায়, বৃষ্টি যেরকম করে ওয়াশ করে দিয়ে যায় সবকিছু, সেরকম ভাবে যদি করে দেওয়া যায় সেটা নিশ্চয়ই খুব ভালো হবে। আজকে প্রথম দিন আমরা প্রত্যাশা করি দুজনেই নিশ্চয়ই না একদম যে শুরুর বল থেকে বাংলাদেশ ডমিনেট করবে। অসংখ্য ধন্যবাদ তিতুমির। ধন্যবাদ আপনাকে।